তুমি কখনো মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে অনুভব করেছ কেউ যেন তোমার দিকে তাকিয়ে আছে? না, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। কারণ আমার সঙ্গে ঠিক এটাই ঘটেছিল, আর সেই রাতের পর থেকে আমার জীবন আর আগের মতো নেই। তখন আমার বয়স 20-21 হবে। গ্রামের ছেলে আমি। তন্ত্র মন্ত্র এসবের প্রতি ছোটবেলা থেকেই কেমন যেন একটা অদ্ভুত টান ছিল। অন্যরা যখন ফুটবল খেলত, আমি তখন শ্মশানের গল্প শুনতাম। আমাদের গ্রামে একজন লোক ছিল, সবাই তাকে গিরিধারী কাকা বলতো, কিন্তু গ্রামের ভেতরে ভেতরে আর একটা নাম ছিল তার, উত্তর সাধক। কেন জানো? কারণ সে সবসময় উত্তর দিকের জঙ্গলে যেত। গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো শ্মশান ছিল, বহু বছর কেউ ব্যবহার করত না। সন্ধ্যের পর সেখানে কেউ পা রাখত না, কিন্তু গিরিধারী কাকা যেতেন প্রতিদিন। একদিন সাহস করে আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি ওই দিকে যান কেন? সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল, আজও সেই হাসি ভুলতে পারিনি। সে বলল, শক্তি দেখতে চাইলে ভয়কে পেরোতে হয়। তারপর একদিন সে নিজেই বলল, চলবি আজ রাতে? আমি জানি না কেন রাজি হয়ে গেলাম। সেই রাতটা ছিল অমাবস্যা। তুমি তো জানো অমাবস্যার রাত কেমন হয়। আকাশে চাঁদ নেই, বাতাস ভারী, আর চারপাশে এমন নীরবতা যেন পৃথিবী শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা দুজন হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই উত্তর জঙ্গলে। হঠাৎ করেই বুঝলাম এখানে শব্দ আলাদা। পাতা নড়ার শব্দেও যেন ফিস ফিস করে কিছু বলছে। গিরিধারী কাকা একটা বৃত্ত আঁকল মাটিতে, মাঝখানে একটা কালো কাপড় পেতে তার উপর একটা খুলির মতো কিছু রাখল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? সে বলল, মানুষের নয়। তারপর শুরু হলো মন্ত্র। ধীরে ধীরে বাতাস ঠান্ডা হয়ে গেল, আমার নিঃশ্বাস যেন ধোঁয়ার মতো বেরোচ্ছে। আমি স্পষ্ট অনুভব করছিলাম আমরা একা নই। হঠাৎ দূরে একটা ছায়া নড়ল। আমি ভাবলাম চোখের ভুল, কিন্তু না, ছায়াটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। লম্বা, অস্বাভাবিক লম্বা। মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো জ্বলছে। আমি গিরিধারী কাকার হাত চেপে ধরলাম। সে ফিস ফিস করে বলল, চুপ, এরা ভয় খায়। ছায়াটা ধীরে ধীরে আমাদের বৃত্তের বাইরে ঘুরতে লাগল। হঠাৎ আমার মনে হলো কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করছে, তুই এসেছিস। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার কাঁধে ঠান্ডা একটা হাত স্পষ্ট অনুভব করলাম। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই গিরিধারী কাকা গর্জে উঠল, উত্তর দ্বার বন্ধ। হাওয়া যেন বিস্ফোরণের মতো ছুটে গেল চারদিকে। ছায়াটা মিলিয়ে গেল, সব আবার শান্ত। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওটা কি ছিল? সে আমার দিকে তাকিয়ে বলল, ওরা ডাক পেয়েছিল, কিন্তু তুই প্রস্তুত না। তারপর সে এমন একটা কথা বলল যা আমার শরীর ঠান্ডা করে দিয়েছিল, আজ থেকে তুইও চিহ্নিত। আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি ফিরে যখন দরজা বন্ধ করে ঘুমোতে গেলাম, ঠিক রাত 3টে, আমার জানালার বাইরে দাঁড়িয়েছিল সেই একই ছায়া, আর সে এবার হাসছিল। তুই জানিস, মানুষ যখন ভয় পায় তখন সে দুটো কাজ করে, পালায় বা সত্যিটা খুঁজতে যায়। আমি পালাতে পারিনি। সেই রাতের পর থেকে ঠিক রাত 3টে আমার ঘুম ভাঙতে শুরু করলো। প্রথম রাতে ভাবলাম কাকতলীয়, দ্বিতীয় রাতে কেঁপে কেঁপে উঠে বসলাম, তৃতীয় রাতে বুঝলাম এটা কাকতলীয় নয়। কারণ ঠিক 3টে বাজলেই জানালার কাঁচে হালকা টোকা পড়ত, ঠক ঠক ঠক। শুরুতে খুব আস্তে, তারপর একটু জোরে। আমি সাহস করে একদিন জানালার পর্দা সরালাম। বাইরে কিছুই নেই, কিন্তু কাঁচের ওপর ভেতর দিক থেকে স্পষ্ট হাতের ছাপ, ভেজা, ঠান্ডা, লম্বা আঙ্গুল। আমার বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। পরদিন সকালে ছুটে গেলাম গিরিধারী কাকার কাছে। সে আমাকে দেখেই বলল, শুরু হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জানতেন?
সে চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, যেদিন বৃত্তে দাঁড়িয়েছিলি সেদিন তোকে ওরা দেখেছে, তুই ওদের চোখে পড়ে গেছিস। আমি রেগে উঠলাম, তাহলে নিয়ে গেলেন কেন আমাকে? সে শান্ত গলায় বলল, কারণ তোর ভেতরে টান আছে, তুই না এলে ওরা তোর কাছে আসতই। এই কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আজ রাতেই আবার যাবি আমার সঙ্গে, এবার পালানোর রাস্তা থাকবে না। সেই রাতে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু বাতাস অস্বাভাবিক ভারী। আমরা আবার সেই উত্তর জঙ্গলে গেলাম। আজ কাকার মুখে অন্যরকম কঠোরতা। সে মাটিতে আবার বৃত্ত মাখল, তবে এবার আমাকে বৃত্তের মাঝখানে বসালো। আমার কপালে সে সিঁদুরের মতো লাল গুঁড়ো লাগালো। বলল, যাই দেখিস নড়বি না, যা শুনবি বিশ্বাস করবি না, আর যদি কেউ তোর পরিচিত গলায় ডাক দেয় সাড়া দিবি না। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। মন্ত্র শুরু হতেই চারপাশের শব্দ বদলে গেল। ঝিঝি পোকার আওয়াজ থেমে গেল, বাতাস স্থির। তারপর আমার সামনে কুয়াশার মতো কিছু জমতে লাগলো। ধীরে ধীরে সেটা আকার নিল। আমি চেনা একটা মুখ দেখতে পেলাম, আমার মায়ের মুখ। সে কাঁদছে, বলছে, বাবা বাড়ি চল, তোর শরীর খারাপ হবে। আমার বুক ফেটে যাচ্ছিল, আমি প্রায় উঠে পড়েছিলাম। ঠিক তখনই কাকার গর্জন, মায়া! মুহূর্তেই মুখটা বিকৃত হয়ে গেল, চোখ দুটো লাল হয়ে উঠল, ঠোঁট চিড়ে লম্বা দাঁত বেরিয়ে এলো। ওটা আমার মা নয়, ওটা কিছু অন্য কিছু। ওটা আমার ভয় ব্যবহার করছে। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ আমার ডান কাঁধে প্রচণ্ড চাপ। মনে হলো কেউ আমাকে বৃত্তের বাইরে টেনে নিতে চাইছে। আমি নড়িনি। আমার কানের কাছে ফিসফিস আওয়াজ, তুই আমার, তুই ডাক শুনে এসেছিস। আমার মাথা ঘুরছিল, বুক ধড়ফড় করছিল। ঠিক তখন গিরিধারী কাকা আগুন জ্বালালো বৃত্তের চারদিকে। আগুন নীল হয়ে উঠল। সে চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। চারপাশে যেন ঝড় উঠল। আমি চোখ খুলে দেখলাম সেই লম্বা ছায়াটা এবার স্পষ্ট। ওর মুখ নেই, শুধু অন্ধকার, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বৃত্তের বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি অনুভব করলাম ও আমার ভেতরে ঢুকতে চাইছে। হঠাৎ আমার মাথার ভেতর যেন একটা দরজা খুলে গেল। আমি এমন সব দৃশ্য দেখতে লাগলাম যা আমার নয়। শ্মশান, আগুন, মৃতদেহ, আর উত্তর দিকের হিমেল বাতাসে দাঁড়িয়ে থাকা সেই ছায়া। কাকা হঠাৎ আমার কপালে হাত রাখল, ফিরে আয়। আমি যেন গভীর জলের তলা থেকে উঠে এলাম। ছায়াটা চিৎকারের মতো এক অদ্ভুত শব্দ করে মিলিয়ে গেল। সব আবার নিস্তব্ধ। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। কাকা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আজ ওকে পুরো তাড়াতে পারিনি, কিন্তু তোর ওপর ওর দখল ভাঙলাম। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ওটা কি? সে ধীরে ধীরে বলল, এ উত্তরদ্বারের প্রহরী। আমি একসময় ওকে ডেকেছিলাম শক্তির জন্য, এখনো মূল্য চাইছে। আমি স্তব্ধ। কি মূল্য? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আমার নয়, এবার তোর। সেই মুহূর্তে বুঝলাম আমি শুধু দর্শক নই, আর আমি এই খেলায় ঢুকে পড়েছি। আর উত্তর দিকের যে দরজা একবার খুলে যায় তা সহজে বন্ধ হয় না। তুই কি কখনো বুঝেছিস কিছু শক্তিকে ডাকা সহজ, কিন্তু বিদায় করা প্রায় অসম্ভব? সেদিনের পর আমি আর আগের মতো ছিলাম না। রাতে ঘুমোলেই একই স্বপ্ন। আমি দাঁড়িয়ে আছি উত্তর জঙ্গলের মাঝে, চারপাশে কুয়াশা, দূরে আগুন জ্বলছে, আর সেই আগুনের ওপারে দাঁড়িয়ে আছে ওটা, প্রহরী। ওর চোখ দুটো এখন আরো কাছে, আরো স্পষ্ট। ও আর শুধু আমাকে দেখছে না, ও অপেক্ষা করছে। তৃতীয় রাতের মাথায় গিরিধারী কাকা নিজেই আমার বাড়িতে এলো। তার মুখ শুকনো, চোখের নিচে কালি। সে বলল, সময় কম, ও শক্তি বাড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝলেন? সে ধীরে বলল,
কারণ ও আজ আমাকে স্বপ্নে ডাক দিয়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। তাহলে আজই শেষ করব? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়ল। আজ তাড়ানোর রাত, কিন্তু মনে রাখিস, আজ যদি বৃত্ত ভাঙে আমরা কেউ ফিরব না। সেই রাতটা ছিল পূর্ণিমা। অদ্ভুত ব্যাপার জানিস, অমাবস্যার অন্ধকারের চেয়ে পূর্ণিমার আলো কখনো কখনো বেশি ভয়ঙ্কর লাগে, কারণ সবকিছু স্পষ্ট দেখা যায়। আমরা পৌঁছলাম উত্তর জঙ্গলে। আজ কাকা আগের চেয়ে বড় বৃত্ত আঁকল। বৃত্তের চারপাশে সরিষার তেল ছিটালো। মাঝখানে আমাকে দাঁড় করালো। সে নিজে বৃত্তের বাইরে দাঁড়ালো। আমি অবাক হয়ে বললাম, আপনি বাইরে কেন? সে শান্তভাবে বলল, কারণ আজও আমাকে নেবে অথবা তোকে। আমার গলা শুকিয়ে গেল। মন্ত্র শুরু হতেই হাওয়া বদলে গেল। গাছের ডাল হঠাৎ জোরে নড়তে লাগল, কিন্তু বাতাস ছিল না। মাটির নিচ থেকে যেন শব্দ আসছিল। ধীরে ধীরে চারপাশে অন্ধকার ঘন হতে লাগল, যদিও পূর্ণিমার আলো ছিল। তারপরও এলো। এইবার আর ছায়া নয়, এবারও স্পষ্ট। লম্বা কঙ্কালসার দেহ, বুকের ভেতর ফাঁকা গর্ত, আর সেই গর্তের ভেতর লাল আগুন জ্বলছে। ওর মুখ নেই, কিন্তু আমি জানি ও হাসছে। ও কাকার দিকে তাকালো, তারপর আমার দিকে। আমার মাথার ভেতর কণ্ঠস্বর, একজন আমাকে ডেকেছিল, একজন এসেছিল নিজের ইচ্ছায়, আজ একজন থাকবে। আমি চিৎকার করে বললাম, আমি তোকে ডাকিনি। কণ্ঠস্বর হাসল, তোর ভেতরের লোভ ডেকেছে। আমি চুপ, কারণ কোথাও না কোথাও সত্যি আমি শক্তি চাইতাম। হঠাৎ কাকা নিজের আঙুলে ছুরি চালালো। রক্ত মাটিতে পড়ল। সে গর্জে উঠল, আমি ডেকেছিলাম, মূল্য নে আমার। প্রহরী থেমে গেল। কয়েক মুহূর্ত নীরবতা। তারপরও ধীরে ধীরে কাকার দিকে এগোলো। আমি বুঝলাম এটাই সুযোগ। কাকা আমাকে শিখিয়েছিল শেষ মন্ত্রটা, কিন্তু সেটা বলতে গেলে আমাকে বৃত্ত থেকে বেরোতে হবে। বৃত্ত ভাঙা মানেই সুরক্ষা শেষ। আমি চোখ বন্ধ করলাম, তারপর দৌড়ে বেরিয়ে গেলাম বৃত্ত থেকে। মন্ত্র পড়তে পড়তে কাকার সামনে দাঁড়ালাম। মুহূর্তেই ঠান্ডা এক শক্তি আমাকে আঘাত করল। মনে হলো আমার বুকের ভেতর কিছু টেনে নেওয়া হচ্ছে। আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। প্রহরীর চোখ এবার একদম সামনে। ওর ভেতর অন্ধকার, অসীম অন্ধকার। আমি শেষ শক্তি দিয়ে চিৎকার করে মন্ত্রটা শেষ করলাম। হঠাৎ পূর্ণিমার আলো তীব্র হয়ে উঠল। মাটির নিচ থেকে আগুনের রেখা উঠে এসে প্রহরীকে ঘিরে ফেলল। ও চিৎকার করল। শব্দটা মানুষের নয়, পশুর নয়, অন্য কিছুর। তারপর সব নিস্তব্ধ। আমি মাটিতে পড়েছিলাম। চোখ খুলে দেখি কাকা বসে আছে, ক্লান্ত কিন্তু বেঁচে। শেষ? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, ওকে ফেরত পাঠালাম, ধ্বংস করিনি। মানে? সে আকাশের উত্তর দিকে তাকিয়ে বলল, উত্তর দ্বার একবার খুললে তার ছাপ থেকে যায়। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমার উপর? সে ধীরে মাথা নাড়ল। এবার তুই পথ জানিস, আর পথ জানলে পথ তোকে আবার ডাকবেই। সেই রাতে আমরা ফিরলাম, সব শান্ত, কোনো ছায়া নেই, কোনো টোকা নেই। কিন্তু আজও মাঝে মাঝে যখন হাওয়া উত্তর দিক থেকে বইতে শুরু করে, আমি স্পষ্ট অনুভব করি কেউ দাঁড়িয়ে আছে, দেখছে, অপেক্ষা করছে। তুই ভাবছিস সব শেষ হয়ে গেছে? আমিও ভেবেছিলাম। কয়েকদিন কেটে গেল শান্তিতে। রাত 3টে আর ঘুম ভাঙে না, জানালায় টোকা নেই, স্বপ্ন নেই। আমি নিজেকে বোঝালাম সব শেষ, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিলাম, আমি এখন উত্তর দিক খুব স্পষ্ট টের পাই। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু যেখানে দাঁড়াই না কেন আমি বুঝতে পারি উত্তর কোন দিকে। যেন মাথার ভেতরে একটা চুম্বক বসানো হয়েছে। প্রথমে গুরুত্ব দিইনি। একদিন বিকেলে গিরিধারী কাকার কাছে গেলাম। তাকে অস্বাভাবিক চুপচাপ লাগছিল। আমি বললাম, সব ঠিক তো? সে আমার দিকে তাকালো এমনভাবে যেন আমাকে নতুন করে দেখছে। তুই কিছু টের পাচ্ছিস? সে জিজ্ঞেস করল। আমি একটু থেমে বললাম, আমি উত্তর দিক বুঝতে পারি এখন। কাকার মুখ শক্ত হয়ে গেল। আর
আমি দ্বিধা করে বললাম, কখনো কখনো মনে হয় কেউ যেন ওই দিক থেকে ডাকছে, খুব আস্তে। কাকা দীর্ঘশ্বাস ফেলল। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার বুক ধক করে উঠল। কি হয়েছে? সে ধীরে ধীরে বলল, প্রহরী তোকে পুরো ছাড়েনি, ও চিহ্ন রেখে গেছে। আমি রেগে উঠলাম, কিন্তু আমরা তো ওকে ফেরত পাঠালাম। কাকা মাথা নাড়ল। ফেরত পাঠানো আর মুক্তি দেওয়া এক জিনিস না। সেই রাতে কাকা আমাকে আবার ডাকল, কিন্তু এবার উত্তর জঙ্গল নয়। আমরা গেলাম গ্রামের আরও উত্তরে, যেখানে একটা শুকনো নদীর ধারে ভাঙা মন্দির পড়ে আছে। কেউ যায় না সেখানে। কাকা বলল, আজ সত্যিটা বলার সময়। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। ছাদ ফাটা, চাঁদের আলো ঢুকছে। কাকা মাটিতে বসে পড়ল। অনেক বছর আগে সে শুরু করল, আমি শুধু শক্তি চাইনি, আমি উত্তর দ্বারের রক্ষক হতে চেয়েছিলাম। আমি চমকে উঠলাম। মানে? সে বলল, প্রহরী একা নয়, সে বেছে নেয়। যাকে চিহ্নিত করে সে হয় পরবর্তী রক্ষক। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আপনি? সে হালকা হাসল। আমাকেও বেছে নিয়েছিল, কিন্তু আমি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলাম, তাই ও মুক্তি পায়নি। আমি বুঝতে শুরু করলাম, তাই ও এখন তোর দিকে তাকিয়েছে, কাকা বলল। হঠাৎ মন্দিরের ভেতরের বাতাস ভারী হয়ে গেল। চাঁদের আলো যেন ম্লান। আমি স্পষ্ট অনুভব করলাম উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে। কাকার কণ্ঠ কঠোর হয়ে উঠল, আজ সিদ্ধান্ত হবে। তুই অস্বীকার করলে ও আবার শক্তি নেবে, হয়তো অন্য কাউকে। আমি গিললাম, আর যদি রাজি হই? সে বলল, তাহলে তুই রক্ষক, দরজা খুলবে না যদি না তুই ডাকিস। ঠিক তখন মন্দিরের ভেতর ছায়া ঘন হতে লাগলো। ও আবার এলো, প্রহরী, কিন্তু আজও আক্রমণ করল না। ও দাঁড়িয়ে রইল। আমার মাথার ভেতর কণ্ঠস্বর, দরজা চেনে তুই, পথ চেনে তুই, ভয় পেরিয়েছিস, এখন নির্বাচন। আমি কাঁপছিলাম, কিন্তু আজ পালাতে ইচ্ছে করছিল না। আমি বুঝলাম এতদিন ধরে যে ভয় আমাকে তাড়া করছিল সেটা আসলে পরীক্ষা ছিল। আমি ধীরে বললাম, আমি কাউকে ডাকব না, দরজা খুলব না, কিন্তু কাউকে নিতে দেব না। মুহূর্তের নীরবতা। তারপর প্রহরীর বুকের আগুন নিভে গেল। ওর দেহ কুয়াশার মতো হালকা হয়ে উঠল। ও এগিয়ে এসে আমার কপালে ঠান্ডা স্পর্শ করল। এইবার ভয় লাগেনি। আমি দেখলাম এক ঝলকে অসংখ্য বছর ধরে উত্তরদ্বার, অসংখ্য রক্ষক আর অন্ধকারের ওপারে ঘুমিয়ে থাকা শক্তি। তারপর সব মিলিয়ে গেল। মন্দিরে আবার চাঁদের আলো স্বাভাবিক। কাকা ধীরে জিজ্ঞেস করল, কি দেখলি? আমি শান্ত গলায় বললাম, দরজা বন্ধ আছে আপাতত। কাকা হাসল, যেন বহু বছরের বোঝা নেমে গেছে। সেদিনের পর প্রহরী আর আসেনি, কিন্তু আজও যখন উত্তর দিক থেকে হাওয়া আসে আমি বুঝি দরজা আছে, দরজার ওপারে কিছু আছে। আর আমি জানি যদি কখনো কেউ শক্তির লোভে উত্তর জঙ্গলে আসে আমি অনুভব করব, কারণ এখন আমি জানি পথ। আর তুই যদি কখনো উত্তর দিকে অকারণে টান অনুভব করিস, একবার ভেবে নিস সব ডাকের উত্তর দিতে নেই, কিছু দরজা বন্ধ থাকাই ভালো।